অরুণ বিকেলের দিকে শহর থেকে গ্রামের দিকে যাচ্ছে। আজ সে আরও একটা ভিন্ন জায়গায় যাবে। পুরনো একটা বাড়ির খোঁজ পেয়েছে সে। সেই বাড়িটা দেখার উদ্দেশ্যেই যাচ্ছে সে। বাসের মধ্যে চুপচাপ বসে আছে অরুণ। আশেপাশে অনেকে থাকলেও কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না। চুপচাপ বসে বসে সে নিজের সাথে নিজেই কথা বলতে লাগলো। কাউকে কি না জানিয়েই হুট করে বের হওয়াটা কি আমার ঠিক হলো? আর মনের মধ্যে এমন অস্বস্তি বোধ হচ্ছে কেন? তবে কি আমি কোনো ভুল কিছু করতে যাচ্ছি? মনের মধ্যে অজানা একটা সংশয় নিয়ে বসে থাকতে থাকতে চোখ বুজে এলো অরুণের। এরপর কখন যে ঘুমিয়ে পড়ল সে যেন কিছুই বুঝতে পারল না। বাস থেকে নেমে সামনের রাস্তা ধরে হাঁটছে অরুণ। সূর্যের আলো নিভে গিয়ে রাতের আধার নামছে ধীরে ধীরে। ধুলোমাখা রাস্তায় নড়বড়ে পায়ে হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালো সে। দাদা, এক কাপ চা দিন তো। ওখানটায় বসুন, আমি দিচ্ছি। দোকানদারের সামনের বেঞ্চটাতে গিয়ে বসল অরুণ। দাদা, সামনেই যে একটা পুরনো জমিদার বাড়ি আছে, সেই বাড়ি সম্পর্কে কিছু জানেন? জমিদার বাড়ি? সেখানে যাবেন নাকি দাদা? হ্যাঁ, সেই বাড়িটা দেখার জন্যই শহর থেকে এসেছি। তা দাদা, বাড়িটা কেমন? অরুণের কথার আর কোনো উত্তর দিল না রতন। সে চুপচাপ চা বানাতে লাগলো। রতনকে চুপ হয়ে যেতে দেখে অরুণের মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগলো। জমিদার বাড়ির কথা বলতেই লোকটা আমাকে এভাবে এড়িয়ে গেল কেন? সেখানে গেলে কি কোনো সমস্যা হবে? আর আগের বারের মতো? মনে মনে নানা কথা ভাবতে লাগলো অরুণ। এরই মধ্যে রতন এসে কখন যে তার সামনে চায়ের কাপ রেখে গিয়েছে সেটা সে বুঝতেই পারেনি। দাদা, এমন আনমনে হয়ে কি ভাবছেন বলুন তো? রতনের কথাই স্বস্তি ফিরে পায় অরুণ। দাদা, আপনি কি আমাকে কিছু বললেন? বলছিলাম যে এভাবে অন্যমনস্ক হয়ে কি ভাবছেন? কই, কিছু নয় তো দাদা। কিছু না ভাবলে চা যে দিয়ে এলাম সেটা বুঝতে পারলেন না কেন? ও, চা দিয়ে গিয়েছেন? সরি দাদা, বুঝতে পারিনি, মানে লক্ষ্য করিনি। সেই জন্যই তো বলছি, কি ভাবছেন এত? ওই জমিদার বাড়িটা নিয়েই ভাবছিলাম। জমিদার বাড়ির নাম শুনে আবারও চুপ করে গেল রতন। অরুণ বিষয়টা এবারও লক্ষ্য করল। আচ্ছা দাদা, এই বাড়ির নাম শুনলেই আপনি চুপ হয়ে যান কেন? ওদিকে তেমন কেউ আসে না তো, তাই আপনাকে দেখে একটু অবাক হচ্ছি, এই আর কি। ঠিক আছে দাদা, আমি তাহলে উঠছি। আচ্ছা দাদা, আর দাদা, পারলে রাতটা একা ওই বাড়িতে কাটাবেন। কেন বলুন তো, কোনো সমস্যা আছে কি? না না দাদা, ঠিক আছে, আপনি যান। রতনের দোকান থেকে বেরিয়ে রাস্তা ধরে সামনের দিকে আবারও হাঁটতে শুরু করে অন্ধকার রাস্তা দিয়ে। আকাশ তখন কালো মেঘে ঢেকে গিয়েছে। দূরে কোথাও ঝিঝির ডাক ভেসে আসছে থেকে থেকে। ধুলোমাখা রাস্তাটা ধরে ধীরে ধীরে এগিয়ে জমিদার বাড়ির দিকে এগিয়ে এলো অরুণ। চোখের সামনে এখন অন্ধকারে ঢেকে থাকা বিশাল একটা পুরনো জমিদার বাড়ি। এই তো সেই বাড়ি, যেটার গল্প শুনতে শুনতে এতদিন ধরে ভাবছিলাম একবার এসে দেখব। যাক, সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আমি সেই বাড়িতে এসে পৌঁছালাম। অরুণ ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করল। বাড়িটার চারপাশে অদ্ভুত এক নীরবতা বিরাজ করছে তখন। আর ভেতরটাই ভীষণ অন্ধকার। ঠিকভাবে কিছুই দেখতে পারছে না অরুণ। কেউ কি আছেন? কেউ শুনছেন? ভেতরে কি কেউ নেই? অরুণের কথা শুনেই ভেতর থেকে বেরিয়ে এলো এক মধ্যবয়স্ক মানুষ। তার হাতে লণ্ঠন জ্বলছে। লোকটাকে দেখে বেশ অদ্ভুত লাগছিল। লোকটিও যেন অরুণকে দেখে অবাক হয়ে গেল। কে আপনি? আমি অরুণ, শহর থেকে এসেছি। আপনি কি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ, আমি হরিলাল, এই বাড়ির কেয়ারটেকার। আপনি এত রাতে এখানে কেন এসেছেন? আমি গবেষণার কাজে এসেছি। পুরনো স্থাপত্য নিয়ে কাজ করি। এই বাড়ির ইতিহাস জানতে চাই। শুনেছি এক সময় খুব বিখ্যাত জমিদার পরিবার ছিল এখানে। অরুণের কথা শুনে হরিলাল কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
তার চোখ দুটো অরুণের মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। ভেতরে আসো, তবে পারলে একটু সাবধানে থাকবেন, বেশি লাফালাফি করবেন না এখানে। বুঝলাম না, আপনি কি বলতে চাচ্ছেন? কিছুই না, ভেতরে আসুন। অরুণ ভেতরে ঢোকে। দরজাটা হালকা বাতাসে আবার নিজে থেকেই বন্ধ হয়ে যায়। হরিলাল একটা পুরনো লণ্ঠন হাতে নিয়ে সামনে হাঁটছে, আর অরুণ তার পেছনে। লোকটার চোখে এমন ফাঁকা দৃষ্টি কেন? আর তার কণ্ঠস্বরটাই বা এমন খসখসে কেন? কি কিছু বললেন নাকি? কই না তো। হরিলালের কথা শুনে আবারও চমকে গেল অরুণ। সে তো মনে মনে কথা বলছে, কিন্তু সেটা হরিলাল বুঝলো কি করে? মনে হচ্ছে সব কিছুতে আপনার অনেক আগ্রহ। মানে এত আগ্রহ থাকা ভালো না, বুঝলেন? সত্যি বলতে আমি আসলে কিছু বুঝতে পারিনি। দয়া করে আমাকে যদি সবটা বুঝিয়ে বলতেন। চুপচাপ এখানটায় দাঁড়িয়ে থাকুন, কোথাও যাওয়ার চেষ্টা করবেন না, বা কিছুতে হাত লাগাবেন না। আমি আসছি। হরিলাল সেখান থেকে চলে গেল। অরুণ অন্ধকারের মধ্যে একাই দাঁড়িয়ে রইল। হঠাৎ করেই মনে হলো তার কানের কাছে কেউ ফিসফিস করছে, কিন্তু কে ফিসফিস করছে কিছুই বুঝতে পারল না সে। বাইরে তখন ঝড় উঠছে প্রবল বেগে। অরুণ দাঁড়িয়ে আছে একটা পুরনো ও অন্ধকার ঘরের ভিতর। ঝড় আর অন্ধকার দুটো মিলিয়ে ভয়টা যেন আরও জেঁকে বসেছে অরুণের মনে। হরিলাল বাবু, আপনি কোথায় গেলেন? আমাকে এইভাবে অন্ধকারে ফেলে রেখে গেলেন কেন? আমার যে ভীষণ ভয় করছে। অরুণের কথার কোনো উত্তর দিলেন না হরিলাল। শুধু অন্ধকারে হঠাৎ করে একটা লণ্ঠনের আলো জ্বলে উঠল, যে আলো দেখে অরুণের ভয়টা কেটে গেল কিছুটা। আলোটা ধীরে ধীরে এগিয়ে এলো সামনের দিকে। অরুণ বুঝতে পারল হরিলাল বাবু আসছেন, কিন্তু তার মুখটা কেমন বিকৃত, চোখ দুটো রক্ত চোখা লাল, ঠোঁটের কোণ বেঁকে আছে অদ্ভুতভাবে, তাতেও রক্ত লেগে আছে। হরিলাল বাবু, আপনার মুখে কি হয়েছে? অন্ধকারে কোথাও কি পড়ে গিয়েছিলেন? ব্যথা পেয়েছেন? আমি জীবিত মানুষ না বাবু, আমি মৃত। তবে আজও আমি আত্মা হয়ে এই বাড়ির পাহারায় আছি। মানে আমি চলে যাব। আমাকে বাড়ির দরজাটা একটু দেখিয়ে দিন না। কিন্তু বাবু, এই বাড়িতে যারা আসে তারা যে আর কখনো ফিরে না। না না, এটা সত্যি হতে পারে না। আপনি তো একটু আগেই আমার সাথে ভালোভাবেই কথা বললেন। ওইটা আমার শিকারি গলা বাবু, শিকার ধরতেই আমি ওভাবে কথা বলি। দয়া করুন, দয়া করে আমাকে ছেড়ে দিন হরিলাল বাবু। আমি কথা দিচ্ছি, আমি কাউকে আপনার বিষয়ে সত্য কথা বলবো না। অনেকটা দেরি হয়ে গেছে বাবু। আমি পিশাচ সত্তা, আমার পিশাচ সত্তা যে জেগে উঠেছে, আমার আর ফেরাবার কোনো উপায় নেই। এই বলেই হরিলাল তার লম্বা হাত দিয়ে অরুণের গলা চেপে ধরতে গেল। অরুণ ভয় পেয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করলো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আমাকে হরিলালের আত্মা মেরে ফেললো! বাঁচাও আমাকে! বাঁচাও! বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! অরুণ চিৎকার করতে করতে দৌড়াতে লাগলো প্রাণপণে। পেছনে পড়ে রইল কেবল হরিলালের ভয়ঙ্কর হাসির কণ্ঠ।